প্রণয়ের ঘোর রাত, লেখক আরাফাত আনসামী, পর্ব 13। মায়ের কথা শুনে কৌশিকের ভেতরটা আনন্দে ভরে গেলেও তা সে মায়ের সামনে প্রকাশ করল না। নিজেকে সংযত রেখে মায়াকে সোজা করে বসিয়ে দুই কাঁধে হাত রেখে গম্ভীর মুখে বলল, হব বেয়াদব, তোর বয়স কত? আর কয়েক মাস পরেই তো তোর এইচএসসি পরীক্ষা, আগে পরীক্ষা দে। মায়া মুখ ফুলিয়ে বলল, কেন, বিয়ের পর পরীক্ষা দেওয়া যাবে না নাকি? কৌশিক দাঁড়িয়ে উল্টো দিকে ঘুরে বুকে হাত গুজে বলল, না না, একদমই না, এত ধৈর্য আমার নেই। মায়া কপাল কুঁচকে প্রশ্ন করল, ধৈর্য নেই মানে? কৌশিক একটু হেসে বলল, সব বুঝিস, তাহলে এটার মানেটা তুই বুঝিস না? না, বুঝি না। কৌশিক গভীর নিঃশ্বাস ফেলে বলল, এখন আমি তোকে বিয়ে করি আর আমি মরি নাকি? মায়া অবাক হয়ে বলল, মানে? মানে ধর, আমি এখন তোকে গরম গরম 1 কেজি গুড়ের জিলাপি এনে সামনে রেখে বললাম। কৌশিকের কথাটায় টান দিয়ে মায়া বলল, কই, দেন নাই তো। আরে গাধি, ধরতে বলেছি। আমাকে কেন গাধি বলছেন? আমি মোটেও গাধি না, আপনি গাধা। আপনি তো বললেন জিলাপি ধরতে। হ্যাঁ তো, তাহলে জিলাপি না থাকলে আমি ধরবো কেমনে শুনি? মায়ের কথা শুনে সাথে সাথে কৌশিক কপালে হাত দিয়ে বলল, হাই আল্লাহ, এ কার পাল্লাই ফেলাইছো আমারে? কেন আমার পাল্লাই? আরে শালি, তোরে মনে মনে ধরতে বলছি। এত রাগার কি আছে, বুঝিয়ে বললেই তো পারেন। আপনি তো ভালো করে বুঝাইতেও পারেন না দেখছি। কাল থেকে আমার কাছে প্রাইভেট পড়তে আসবেন, মিস্টার চৌধুরী সাহেব। কৌশিক এবার একটু ধমকের স্বরে বলল, তোর প্রাইভেটের নিকুচি করি শালি, চুপ থাক, একদম চুপ। কৌশিকের ধমক খেয়ে মায়া ভয়ের চোটে নড়ে চড়ে উঠল। কৌশিক আবার বলল, ধর, 1 প্লেট জিলাপি আমি তোড়ে দিলাম। মায়া তখনই বাচ্চা সুলভ স্বরে আবার বলে উঠল, কই, দেন নাই। কৌশিক অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে বলল, মায়ার বাচ্চা মায়া? ভুল বলেছেন, আমি মায়ের বাচ্চা মায়া নই। আমি অমিতাভ পাটোয়ারি ও তার স্ত্রী রুবিনা পাটোয়ারির একমাত্র মেয়ে মায়া পাটোয়ারি। কৌশিক গম্ভীর কণ্ঠস্বরে বলল, মায়া? আমি তো আপনার সামনেই বসে আছি, তাহলে এমন দামড়া ষাঁড়ের মতো চিৎকার করছেন কেন? আমি আপনার মতো বয়রা নই, আসতে বলেন, আমি শুনছি। কৌশিক আবার বেশ রেগে গেল, রাগান্বিত ও ধমকের স্বরে বলল, একদম চুপ, এরপরে যদি আর একটা কথা বলেছিস তো। তো কি? এখানে যে একটা মেলা চলছে আর আমরা যে মেলাতে আছি, এটা কিন্তু ভুলে যাব বলে দিলাম। কৌশিকের কথা শুনে মায়ের সাথে সাথে নিজের ঠোঁটের ওপর আঙুল রেখে দিল। কৌশিক নিজেকে কিছুটা শান্ত করে আবার শান্তিসুলভ স্বরে বলল, ধর, আমি তোরে 1 প্লেট গরম গরম গুড়ের রসে চোবানো মিষ্টি জিলাপি দিলাম খাওয়ার জন্য, কিন্তু তুই এখনই খেতে পারবি না। ঠান্ডা হলে তারপর খাবি। এখন তুই কি আমার কথা মতো জিলাপি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করবি? কৌশিক কথাটা বলল, বেশ কিছু সময় হয়ে গেল, কিন্তু মায়া কোনো উত্তর দিল না। সে ঠোঁটের ওপর সে কখন থেকে আঙুল দিয়ে রেখেছে। কৌশিক বেশ কিছুক্ষণ আর চোখে দেখছে মায়াকে। অতঃপর কৌশিক সব নীরবতা ভেঙে কপালে ভাঁজ ফেলে বিরক্তিকর স্বরে বলল, কি হলো, উত্তর দিচ্ছিস না কেন? মায়া কিছু একটা বলার চেষ্টা করছে বললে ভুল হবে, কিছু একটা বলছে, তবে গুনগুনিয়ে। কিন্তু কৌশিক মায়ের গুনগুনানির ছিটে ফোঁটা বুঝতে পারল না। কৌশিক ফের বলল, তুই এমন বোবার মতো করছিস কেন? ঠোঁটের ওপর আঙুল দিয়ে রেখেছিস কেন? কি হলো, কথা বল। একে জিলাপির নাম শুনে মায়ের তর্স হয়েছিল না, তার উপর কৌশিকের ধমক। জিলাপির নাম শুনেই মায়ের মুখে পানি সেই কখন চলে এসে গেছিল। কৌশিক যেই কথাটা বলল, অমনি মায়া তার ঠোঁটের ওপর থেকে আঙুল সরালো। ঠোঁট থেকে আঙুল সরানোর পর জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে একদমই বলতে শুরু করলো, মোটেও না, একদমই না, একটুও না। গুড়ের জিলাপি ঠান্ডা হলে খেতে মজা লাগে নাকি? হালকা গরম গরম জিলাপি তো খেতে মজা। একদমই আমি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে পারবো না। এই বলেই সে আবার জিভ দিয়ে নিজের ঠোঁটটা ভিজিয়ে নিল। কৌশিক মায়ের সেই ভঙ্গি লক্ষ্য করে মুচকি হেসে বলল, তাহলে বোস, তুই সামান্য জিলাপি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে পারবি না? আর বিয়ের পর তোর পরীক্ষার সময় আমি তোকে। মায়া কপাল কুঁচকে জিজ্ঞেস করল, তোকে কি তোকে? না মানে, আমি তখন নিজেকে কিভাবে সামলাবো? কি সামলাবেন? কৌশিক ভ্রুকুচকে বলল, এখনো বুঝিসনি? না, বুঝিয়ে বলেন। কৌশিক যে কিছু বলবে অমনি মায়া আবার ভ্রুকুচকে ঠোঁট ফুলিয়ে বলল, এই আপনি টপিক থেকে সরে যাচ্ছেন কিন্তু, উত্তর দেন না কেন? কৌশিক মায়ের দিকে তাকিয়ে হাসল, তারপর শান্ত গলায় বলল, উত্তর তো আমি অনেক আগে দিয়ে দিয়েছি। কই? তোর পরীক্ষা শেষ হোক তারপর। পাক্কা? হ্যাঁ হ্যাঁ, 100% পাক্কা। এই বলে কৌশিক মনে মনে বিড়বিড় করে বলল,
তোর পরীক্ষা একবার শেষ হোক না মায়াবতী, ততদিন নিজেকে না হয় দমিয়ে রাখলাম। বিয়ের পর সব হাড়ে হাড়ে বুঝাবো, সবটুকু সুদে আসলে আদায় করে নেব, তোকে দিয়ে দেখিস। আর চোখে কৌশিকের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কি বিড়বিড় করছেন কৌশিক ভাই? কৌশিক অপ্রস্তুত হয়ে মাথা চুলকে বলল, না কিছু না। এরপর দুজনেই চুপচাপ। তাদের মাঝে নেমে এলো এক অদ্ভুত নীরবতা। হঠাৎ মায়ের মনে পড়ল সময়ের কথা। সে দ্রুত ব্যাগে হাত ঢুকে ফোনটা বের করলো। স্ক্রিন অন করতেই তার চক্ষু চড়ক গাছ। রাত 10টা বাজতে আর মাত্র 5 মিনিট বাকি। তড়িঘড়ি করে ফোনটা ব্যাগে চালান দিয়ে সে আতঙ্কিত স্বরে বলল, কৌশিক ভাই অনেক রাত হয়ে গেছে, এবার আমাকে বাড়িতে দিয়ে আসুন প্লিজ। আব্বু আম্মু নিশ্চয়ই এতক্ষণে বাড়ি ফিরে এসেছেন। আজকে আমার কপালে নির্ঘাত শনি আছে। কৌশিক হেলতে দুলতে শান্ত গলায় বলল, আরে এত ভয় পাওয়ার কি আছে, চিল। মায়ের চোখ কুঁচকে ঝাঁঝালো গলায় বলল, চিল? বাসায় গেলে আম্মু যখন ঝাড়ু দিয়ে এমন চিল দিবে না, তখন সারা জীবন মনে থাকবে। কৌশিক হেসে বলল, এত তাড়াহুড়া করিস কেন? আর একটু বস, তোর জন্য একটা গিফট আছে। শব্দটা কানে যেতেই মায়ের ভেতরের রাগ আর বাড়ি যাওয়ার চিন্তা মুহূর্তে জল হয়ে গেল। এক অজানা উচ্ছ্বাসে নেচে উঠল তার মন। চোখে মুখে উজ্জ্বল হাসি ফুটিয়ে সে বলল, সত্যি? কই দেখি দেখি। কৌশিক মুচকে হেসে বলল, আগে তোর হাতটা বাড়া। মায়া কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলো, ডান হাত দেব? না, বাঁ হাতটা দে। ঠিক আছে, এই নিন। মায়া তার বাঁ হাতটা বাড়িয়ে দিতে কৌশিক আবার আবদার করলো, এবার চোখ বন্ধ কর। কেন? বন্ধ কর না, বললামই তো সারপ্রাইজ আছে। মায়া মুচকি হেসে বলল, ঠিক আছে করলাম। কৌশিক দুষ্টুমি করে বলল, চিটিং করবি না কিন্তু। আরে করব না, এই দেখুন হাত দিয়ে চোখ একদম ঢেকে নিলাম। মায়া চোখ বন্ধ করতেই কৌশিক পকেট থেকে একটা ছোট মখমলের ব্যাগ বের করলো। ব্যাগটা খুলতেই বেরিয়ে এলো একগুচ্ছ টকটকে ডিজাইন করা লাল কাচের চুড়ি। কৌশিক অতি সাবধানে মায়ের নরম হাতটি নিজের হাতের মুঠোয় নিয়ে একে একে চুড়িগুলো পরাতে শুরু করলো। কাচের চুড়ির সেই রিনঝিন শব্দ আর কৌশিকের হাতের স্পর্শে মায়ের সারা শরীরে এক অদ্ভুত শিহরণ খেলে গেল। আনন্দের আতিশয্যে মায়া আর নিজেকে আটকে রাখতে পারল না। সে চোখের ওপর থেকে হাত সরিয়ে নিতেই বিস্ময়ে বিমূঢ় হয়ে গেল। লাল কাচের চুড়িগুলো তার ফর্সা হাতে কি অপূর্বই না মানিয়েছে। সে প্রায় খুশিতে চিৎকার করে উঠতে যাচ্ছিল, তখনই কৌশিক তার হাতটা মৃদু চাপে ধরে বলল, এই চিটিং করলি কেন? আমি তো বলেছিলাম চোখ বন্ধ রাখতে। আচ্ছা সমস্যা নেই, আর দুটো পরানো বাকি, হাতটা সোজা কর। মায়ের কোনো কথা না বাড়িয়ে মন্ত্রমুগ্ধের মতো হাতটা সোজা করে রাখলো। কৌশিক বাকি চুড়িগুলো পরম যত্নে পরিয়ে দিল। কাজ শেষ করে সে মাথা তুলে তাকালো, দেখলো মায়া অপলক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। কৌশিক একটু দুষ্টু হেসে বলল, ওই হ্যালো, কি হলো? এমন করে দেখছিস কেন? দেখে তো মনে হচ্ছে চোখ দিয়ে আস্ত গিলে খাবি আমায়। মায়া যেন স্বপ্নের ঘর থেকে বাস্তবে আছড়ে পড়ল। লজ্জায় তার ফর্সা গাল দুটো আপেলের মতো লাল হয়ে উঠল। সে মাথা নিচু করে ভাঙা গলায় বলল, ধ্যাত, আপনিও না। কৌশিক ভ্রু কুঁচকাল, দুষ্টু হেসে বলল, ইস দেখো দেখো কি মিষ্টি করে লজ্জা পাচ্ছে। মায়া মুখ ফোলালো, লজ্জাটা চাপিয়ে রাখার জন্য নিজের দিকে তাকিয়ে মায়া বলল, ইস কি করছেন, আমার লজ্জা লাগছে তো। আর হ্যাঁ, থ্যাংক ইউ। কৌশিক এবার তার সেই চিরচেনা বাঁকা হাসিটা দিল, বলল, শুধু থ্যাংক ইউ? আর কিছু দিবি না? আর কি দেব? মায়ের অবোধ প্রশ্ন। কেন, একটা কিসি দিবি? এই একদম না, বলেই মায়া দ্রুত পিছিয়ে গেল। কৌশিক হো হো করে হেসে উঠল, বলল, ঠিক আছে, আজ যেহেতু একটা কিসি অলরেডি নিয়েই ফেলেছি, তাই আর জোর করলাম না, নইলে কিন্তু আজ তুই মাপ পেতি না রে মেয়ে। মায়া এবার আড়ালে হেসে গাল ফুলিয়ে অভিমানে বলল, অসভ্য। কৌশিক আরও কাছে সরে এসে নেশাতুর কণ্ঠে বলল, নামসহ পুরোটা বল না। তোর মুখ থেকে অসভ্য শব্দটা শুনলে আমার ভেতরে অন্যরকম এক অনুভূতি হয়, এমনকি আরও বেশি অসভ্য হতে ইচ্ছে করে তখন। মায়া এবার পুরোপুরি লজ্জায় রাঙা হয়ে গেল। সে মাথা নিচু করে মুচকি এসে ফিসফিসিয়ে বলল, আপনি আসলে একটা অসভ্য নির্চৌধুরী। সময়টা ছিল খুব সংক্ষিপ্ত, কিন্তু হৃদয়ের মণিকোঠায় গেঁথে রাখার মতো এক গভীর মুহূর্ত। মেলার আলো ঝলমলে ভিড়ের মাঝেও মায়ের চোখে ছিল এক অদ্ভুত স্থিরতা। চারপাশে এত শোরগোল, অথচ মায়া যেন কোনো এক অজানা ঘরে হারিয়ে যাচ্ছিল। কৌশিক মায়ের সেই নিস্তব্ধ চাহনির অর্থ খুঁজতে চাইল। সে আলতো করে মায়াকে নিজের দিকে টেনে নিতেই বসন্তের চঞ্চল বাতাস
মায়ের অবাধ্য চুলগুলো উড়িয়ে এনে তার গালে কপালে আর ঠোঁটের কোণে লেপ্টে দিল। কৌশিক পরম মমতায় আঙুলের ডগা দিয়ে সেই অবাধ্য চুলের গোছাগুলো সরিয়ে দিয়ে নিচু স্বরে বলল, ওহে আমার মায়াবতী, পলকহীন চোখে এভাবে কি দেখছিস শুনি? মায়া এবার আর লজ্জায় মুখ লুকালো না, বরং এক অদ্ভুত অধিকার বোধ নিয়ে সে কৌশিকের গলা জড়িয়ে ধরল। সময়ের চাকা যেন সেই মুহূর্তেই থমকে গেল। কৌশিকের ঠোঁটের কোণে এক চিলতে প্রশান্ত হাসি ফুটে উঠল। সে মায়ের কানে ফিসফিসিয়ে বলল, ভালোবাসি তোমায় মায়াবতী, ভীষণ ভালোবাসি। মায়া কৌশিকের প্রশস্ত বুকের ভাঁজে মুখ লুকিয়ে লাজুক কণ্ঠে জানতে চাইল, তা কতটুকু ভালোবাসেন আপনি আপনার এই মায়াবতীকে? কৌশিক দুই হাতের মুঠোয় মায়ের মুখটা তুলে ধরল, তারপর তার কপালে এক দীর্ঘ ও শীতল চুম্বন এঁকে দিয়ে বলল, ভালোবাসার কোনো পরিমাপ হয় না রে পাগলি। তবে এতটুকু জানি, মা বাবার চেয়ে একটু কম, কিন্তু নিজের জীবনের চেয়ে অনেক বেশি ভালোবাসি আমি তোকে। মায়ের মুখ তখন লজ্জায় রঙে লাল টকটকে পাকা আপেলের মতো হয়ে উঠল। তার নাকের ডগায় সেই লাজুক আভা দেখে কৌশিক মুচকি হেসে বলল, এই যে লজ্জাবতী, রাত অনেক হয়েছে, এবার কি বাসায় ফিরবি না? বাসা শব্দটা কানে যেতেই মায়ের হুঁশ ফিরল। সে আঁতকে উঠে বলল, আরে হ্যাঁ, তাড়াতাড়ি আমাকে পৌঁছে দিন কৌশিক ভাই। আজ বাসায় গেলে নির্ঘাত আমার কপালে শনি আছে। কৌশিক আর দেরি করলো না, গ্যারেজ থেকে বাইকটা বের করে মায়াকে উঠতে ইশারা করলো। মায়া পেছনে বসতেই এক অজানা আশঙ্কায় কৌশিকের পিঠ শক্ত করে জড়িয়ে ধরল। রাতের নিস্তব্ধতা চিরে বাইক ছুটতে লাগলো। রাস্তার খানাখন্দে বারবার ধাক্কা লাগায় মায়া বিরক্ত হয়ে বলল, একটু আস্তে চালান কৌশিক ভাই, ভয় লাগছে তো। কৌশিক কৌতুক করে বলল, আস্তেই তো চালাচ্ছি, রাস্তাটা বেশি সুন্দর তো, তাই গাড়িটা একটু নাচানাচি করছে। মায়া মুখ বাঁকিয়ে বলল, রাস্তার দোষ দিচ্ছেন কেন? নিজে চালাতে পারেন না, সেটা রাস্তার উপর চাপাচ্ছেন। কৌশিক আর চোখে তাকিয়ে দাঁত কিরমির করে হাসল। খুব কথা বেড়েছে আজ না? চুপচাপ বস, নইলে কিন্তু এখানেই নামিয়ে দিয়ে চলে যাব। এই কথা শুনে মায়ের সাথে সাথে চুপ হয়ে গেল। এরপর দুজনে কিছুক্ষণ চুপ, শুধু বাতাসে শো শো শব্দ কানে আসছিল। মায়ের চুপচাপ থাকতে মোটে ভালো লাগছিল না। নীরবতা ভাঙতে মায়ের রসিকতা করে বলল, দেশটাই তো ভাঙাচোরা, রাস্তা ভালো থাকবে কোত্থেকে? এই দেশটারে কোনো কটকটিওয়ালাও তো কিনবে না, নইলে এতদিনে ভাঙারি দোকানে বিক্রি করে কটকটি কিনে খেয়ে ফেলতাম। কৌশিক এবার সজোরে হেসে উঠল। মায়ের এই অদ্ভুত সব চিন্তা ভাবনা তাকে সবসময় আনন্দ দেয়। হাসি থামিয়ে সে বাইকের গতি বাড়ালো। মায়া বলল, আপনি এভাবে বাদরের মতো হাসছেন কেন শুনি? কৌশিক হাসি থামিয়ে বলল, না এমনি। মায়া আবার প্রশ্ন ছুড়ল, আচ্ছা কৌশিক ভাইয়া, আপনি কোন দল সাপোর্ট করেন? আওয়ামী লীগ, বিএনপি নাকি শিবির? কৌশিক বাইক চালাতে চালাতে নির্লিপ্ত স্বরে উত্তর দিল, না আমি আওয়ামী লীগ, না আমি বিএনপি, কিংবা না আমি শিবির, আমি শুধু আমার বিবির। মায়ের ঠোঁট উল্টে বলল, বিবি তো হয়নি এখনো। কৌশিক বাঁকা হেসে বলল, এই তো আর হাতে গোনা কয়েকটা মাসের অপেক্ষা মাত্র। এভাবে হাসি খুশি আর খুনসুটির মাঝে কখন যে পাটোয়ারি বাড়ির সামনে এসে পৌঁছালো তা কেউই টের পেল না। মায়া বাইক থেকে নেমে মৃদু হেসে কৌশিককে বিদায় জানিয়ে দ্রুত গেটের ভেতরে ঢুকে পড়ল। কৌশিক বাইকের ওপর বসে মায়ের চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। যতক্ষণ না মায়ের ছায়াটা অন্ধকারে মিলিয়ে গেল ততক্ষণ সে নড়ল না। তারপর একটা তৃপ্তির নিঃশ্বাস ফেলে বাইক স্টার্ট দিয়ে নিজের বাড়ির পথে রওনা হলো।